সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে। আর ধরুন একটা 5 নম্বরের বড় অঙ্ক, সেখানে মধ্যে ভুল করছে কিন্তু শেষে গিয়ে আনসার সে মিলিয়ে ফেলছে, এইখানে কি নাম্বারটাকে দেওয়া হয়? প্রথম কথা, প্রত্যেকটা দিন সে যেন অঙ্ক করতে বসে, একদম একটা দিনও যেন মিস না যায়। অঙ্কে 100 পাবো কি করে? খাতা সাজাবো কি করে? আচ্ছা, স্কেচ পেন হাইলাইটার ব্যবহার করলে কি বেশি নাম্বার পাওয়া যায়? আচ্ছা, আমরা অঙ্কে কমন মিস্টেকগুলো কি করি, যেগুলো আমরা করি কিন্তু খেয়াল করি না? আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন জ্ঞানী ব্যক্তি, যিনি মাধ্যমিকের বোর্ডের খাতা 2007 সাল থেকে দেখছেন। তোমরা 2007 সালে হয়তো অনেকে জন্মাওনি, উনি তবে থেকে খাতা দেখছেন। উনি একজন সিনিয়র এক্সামিনার মাধ্যমিক বোর্ডের, এবং উনি উচ্চ মাধ্যমিকেরও খাতা দেখেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন চন্দ্র স্যার। স্যার, তাহলে প্রথমেই আপনার পরিচয় দিন। আমি সৌমেন চন্দ্র, অগ্রদ্বীপ ইউইউএম বিদ্যালয়ে আজকে 22 বছর ধরে অঙ্কের শিক্ষকতা করছি, এবং 2007 সাল থেকে হয়তো একবার হয়তো খাতা দেখিনি। আর কোভিডের মধ্যে খাতা আনা, কোভিডের 2020 সালটা গণ্ডগোল হয়েছে। এছাড়া আমি প্রত্যেক বছরই মাধ্যমিকের খাতা দেখেছি, এবং আমি উচ্চ মাধ্যমিকের খাতা দেখি দীর্ঘদিন ধরে, প্রায় 2012 সাল থেকে। মানে স্যার 2007 সাল থেকে আপনি বোর্ডের খাতা দেখে যাচ্ছেন। আচ্ছা স্যার, তাহলে এখন এই সময় দাঁড়িয়ে হয়তো একটা ছেলে ম্যাথের প্রিপারেশন সেইভাবে শুরু করেনি, করেছে সেইভাবে করেনি, তার এখন কি করা উচিত? প্রথম কথা, প্রত্যেকটা দিন সে যেন 2 ঘন্টা করে অঙ্ক করতে বসে, একদম একটা দিনও যেন মিস না যায়। কারণ আগামী 2রা ফেব্রুয়ারি 2026-এ পরীক্ষা শুরু, আর 11 তারিখে শেষ। প্রত্যেক দিন কমপক্ষে 2 ঘন্টা অঙ্ক করবে, এবং যেন প্রত্যেকটা চ্যাপ্টার না, প্রত্যেকটা বিষয়, যেমন পাটিগণিত, বীজগণিত, আর সে যেহেতু সেইভাবে প্রিপারেশন শুরু করেনি, তার ভালো লাগার নিশ্চয়ই কোনো দিক আছে। সে হয়তো বীজগণিত ভালোবাসে, তাহলে বীজগণিতটা একটু বেশি করে করবে। আর ত্রিকোণমিতি যদি শেষে করে, ত্রিকোণমিতি স্কোরিং সাবজেক্ট, ত্রিকোণমিতি করতে পারে। আর পরিমিতি একটু কঠিন লাগে, এবার যদি সে মনে করে যে পরিমিতি বেশি কঠিন লাগছে, পরিমিতি একটু বেশি টাইম দিতে পারে। এছাড়াও শর্ট কোশ্চেনে আলাদা করে সময় দিতেই হবে, কারণ 2023 সাল থেকে আমরা দেখছি যে অঙ্কের শর্ট কোশ্চেন যেখানে 36 নম্বর আছে, 1 নম্বরে 6টা, 2 নম্বরে 5টা, 3 নম্বরে 5টা কোশ্চেন উত্তর দিতে হয়, আর 4 নম্বরে 12টা কোশ্চেন থাকে, 10টা উত্তর দিতে হয়। এই শর্ট কোশ্চেনের উপর যেন অবশ্যই ভালো করে জোর দেয়। মানে তোমরা যদি ভালোভাবে শর্ট কোশ্চেন করো তাতেই 36 পেয়ে যাচ্ছ। তবে মনে রেখো, গত কয়েক বছরে যা টেন্ডেন্সি, শর্ট কোশ্চেনও এই ইচ্ছা মতো সত্য বা মিথ্যা, সত্য মিথ্যার কথা বলছি, লিখে দিলে হবে না, একটু ক্যালকুলেশনও দরকার পড়ছে, সেটুকু একটু খেয়াল করে করবে। আর 4 নম্বরে কোশ্চেন নাম্বার 4, যেখানে ফুল মার্কসের প্রত্যেকটা হচ্ছে 2 নম্বর করে, সেখানে উত্তর লিখলেও কিন্তু 1 নম্বর, কিন্তু যদি 2-এ 2 পেতে চাও, এবং 2-এ 2 পাওয়া উচিত, সেখানে অঙ্কটা একটু কষে দেখাবে। কিন্তু কোশ্চেন নাম্বার 1-এ উত্তর লিখে দিলেই ফুল মার্কস, কোশ্চেন নাম্বার 2 সত্য মিথ্যা, কোশ্চেন নাম্বার 2-এ শূন্যস্থান পূরণ, কোশ্চেন নাম্বার 3-এ সত্য মিথ্যা, এগুলো উত্তর লিখে দিলেই ফুল মার্কস। আচ্ছা স্যার, এইবার পরীক্ষার হলে তো ম্যাথের অনেক এক্সট্রা ইনস্ট্রুমেন্ট লাগে, একটা স্টুডেন্ট কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে ম্যাথের? অবশ্যই তোমরা সবাই জ্যামিতি বক্সটা নিয়ে যাবে, 2-3টে পেন নিয়ে যাবে, এবং সেই পেনগুলো একটু বাড়িতে চেক করে দেখে নেবে পেনে লেখা হচ্ছে কি না। বেশি কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই, যে কালো কালি, নীল কালি হলেই যথেষ্ট। আর কেউ যদি পুরোটা কালো কালি লেখো, কোনো অসুবিধা নেই, আলাদা করে মার্কার টার্কার কিচ্ছু লাগে না। ওইসব ছাড়াই আমরা বহু খাতা দেখি প্রত্যেক বছরই পাই 90 পায়, এবং 90 বহু ক্ষেত্রে দেখেছি যে খুব বেশি তার লুজ লেগেছে তেমন নয়, পরপর করে গিয়েছে প্রত্যেকটা অঙ্ক সঠিক, এমনকি তারা এক্সট্রা অঙ্ক করে গিয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় ছেলেরা অঙ্কের মধ্যে ভুল করছে, ধরুন একটা 5 নম্বরের বড় অঙ্ক, সেখানে মধ্যে ভুল করছে কিন্তু শেষে গিয়ে আনসার সে মিলিয়ে ফেলছে, এইখানে কি নাম্বারটাকে দেওয়া হয়? ধরো 5 নম্বরে ফুল মার্কস 5-এর কথা উঠলো, তাহলে পাটিগণিতে আছে। পাটিগণিতে এবার অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়লেই তুমি বুঝতে পারবে অঙ্কগুলোর মধ্যে বহু পার্ট নম্বর থাকে। ধরো পাটিগণিতে কিছু একটা, যে প্রথমে 2 বছরে সুদ বার করতে দিয়েছে, তারপরে আরও অনেক পার্ট আছে হয়তো। এই প্রত্যেকটা পার্ট যদি গাণিতিকভাবে ঠিক হয়, তাহলে কিন্তু ভেতরে পার্ট মার্কিং আছে, কিন্তু গাণিতিকভাবে যদি ভুল হয়, আমি বীজগণিতে একটা কথা বলছি,
এ হয়তো বীজগণিত করতে গিয়ে 4AB সূত্র লিখেছে, তুমি বা তোমরা 4AB সূত্রটা ভুল করলে কিন্তু লাস্টে শেষে গিয়ে উত্তরটা মিলিয়ে দিলে, সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে। আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোশ্চেন নাম্বার 7 বা কোশ্চেন নাম্বার 8-এ দেখবে লাগে, এবং সেক্ষেত্রে না শুধু লেফট হ্যান্ড সাইড করতে পারলে 2 মার্কস 2 নম্বর পেয়ে যাবে 3-এ। আর যে দেখবে কোশ্চেন নাম্বার বীজগণিতে যেখানে সমাধান করতে দিয়েছে বীজগণিতে কোশ্চেন নাম্বার 5-এ, কোশ্চেন নাম্বার 5 নয়, প্রথমে কোশ্চেন নাম্বার 6, সেখানে যদি এক্সে 2টো মান, একটা মান পারলেও কিন্তু 2 নম্বর, একটা মার্কস, একটা উত্তর ঠিক হলেও কিন্তু 2 নম্বর পাচ্ছই, তবু চেষ্টা করবে 3-এ 3 পাওয়ার। মানে স্যার তোমাদের সব রকম ট্রিক বলে দিচ্ছে যে কিভাবে তোমরা নাম্বার পাবে। এইটাই হচ্ছে একটা সুবিধা এক্সামিনারের কাছ থেকে জানা, কারণ সে লাইভ খাতা দেখে, সে জানে যে কি করলে কি হয়। আচ্ছা, এরপরে যেটা স্যার স্টুডেন্টরা যেটা করে, টাইম নেই স্টেপ জাম্প করি, প্রথম দেখি স্টেপ জাম্প শুরু করে দেয়। স্টেপ জাম্প এতটা স্টেপ জাম্প করবে না, স্টেপ জাম্প অবশ্যই ভালো জিনিস, কিন্তু এতটা স্টেপ জাম্প করবে না যে এক্সামিনার মনে করছে যে কোনো জায়গা থেকে তুমি উত্তরটা লিখে দিয়েছো, ততটা স্টেপ জাম্প করবে না। 1-2 লাইন মাঝখানে অবশ্যই স্টেপ জাম্প করবে। স্টেপ জাম্প করা ম্যাথামেটিক্সের একটা সুলক্ষণ। স্টেপ জাম্প যে করছে সে ভালো ম্যাথামেটিক্স বুঝছে বলেই সে করতে পারছে, কিন্তু এতটা স্টেপ জাম্প করবে না যে একদম উত্তর লিখে দিলে বা অনেক কটা লাইন দেখালে না, প্রয়োজনীয় লাইনগুলো দেখালে না, সেটা করলে হবে না। মানে স্টেপ জাম্প করারও একটা ট্রিক হয় যেটা তোমাদের জানতে হবে, তো তোমরা সেই প্রসেস অনুযায়ী স্টেপ জাম্প করবে। বেশ, এইবার দেখা যায় যে পরীক্ষার হলে ঢুকলাম, ম্যাথ মানেই একটা ভয়। পরীক্ষার হলে হঠাৎ করে ঘাবড়ে গেলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্টুডেন্টের নিজের মানসিক পরিস্থিতি ঠিক করবে কি করে, তারপর তাকে আবার 90 নম্বরে উত্তর করতে হবে, সেইটা কিভাবে করবে? দেখো, পরীক্ষা হলে তুমি ঢুকেছো, দিয়ে দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কঠিন, কিন্তু এই বছরের ইতিহাস বলছে কোশ্চেন কঠিন হয়নি, কোশ্চেন এসেছে শর্ট কোশ্চেন থেকে বেসিকের ওপর, যে শর্ট কোশ্চেনটা দেখে তুমি ঘাবড়িয়ে যাচ্ছ, কিন্তু গোটা কোশ্চেনটা পড়ো, দেখো বড় কোশ্চেনগুলো কিন্তু তোমার যথেষ্ট আয়ত্তের মধ্যে, সেগুলো আগে কয়েকটা পাতা বাদ দিয়ে দাও, আগে বড় কোশ্চেন কয়েকটা করে ফেলো, যেই উত্তর মিলতে থাকবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, যেই উত্তর মিলতে থাকবে তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। তোমাকে হয়তো বলেছে 4 নম্বরের কোশ্চেন এক জায়গায় করতে, কিন্তু এক জায়গায় না করলেও চলো, তুমি যে কটা পারছো সে কটা এক জায়গায় করো, তারপর আবার করো, দেখো আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়বে। আর বেশি সবারই সঙ্গে উত্তর মেলাতে যাও না, পাশের জন তো ভুলও করতে পারে, পাশের জন যে ঠিক করছে এটা বেশি না ভাবতে যায় ভালো, একদম নিজের ওপর আস্থা রাখো। নিজে যা করবে নিজে শিখে যাও, নিজেরটা দিয়ে আসবে, নিজের সূত্রগুলো সেরা। বীজগণিতের সূত্র থেকে আরম্ভ করে যেখানে যত সূত্র আছে সূত্রগুলো একটু ভালো করে পড়ো কদিন, আর হাতে বেশি সময় নেই। আর এখন মেন জায়গা হচ্ছে রিভিশন, এখন অবশ্যই প্রত্যেক দিন রিভাইজ করো, এখন খুব বেশি নতুন অঙ্ক তার প্রতি জোর দেবে না, তবে শর্ট কোশ্চেনটা দেখো। আচ্ছা, তোমরা তাহলে তাই করো। আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও, যেখানে আমরা আমাদের সাজেশন ক্রমাগত দিয়ে যাচ্ছি ইংরেজির। এছাড়াও আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় অন্য বিষয়ে সাজেশন নিয়ে আসা এই স্যারদেরই মাধ্যমে। তো তোমরা গ্রুপে জয়েন হও, আর ইংরেজি সাজেশন আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো যেটা স্যার একটা মেনলি হচ্ছে পরীক্ষায় এখন দেওয়া থাকে যে কোনো 4টি করো, যে কোনো 5টি করো বা এনি 4। আমি 4টে পেরেছি, আমার ডাউট আছে 3-এরটা হয়তো ভুল হবে, তাহলে আমি 5-এরটা যদি করে দিয়ে আসি আমি কি মার্কস পাবো? দেখো, তোমার ডাউট আছে 3 নম্বরটা এবং 5টাও করে দিয়েছো, নিয়ম হচ্ছে কি 5টা সঠিক হয়েছে, 3 নম্বরটা কাটবে না, কখনো কাটবে না, 5 নম্বরটা করে দিয়ে এলে 3 নম্বরটা যদি বাই চান্স ভুল হয়, 5 নম্বর পেয়ে গেলে সমস্যা মিটে গেল। যদি ভুল না হয় 3-এ হয়তো 2 পেলে, 5-এ হয়তো ফুল মার্কস পেলে, ফুল মার্কসটাই যুক্ত হবে, ফুল মার্কসটাই অঙ্কে যুক্ত হবে। তাই তুমি এক্সট্রা কোশ্চেন নিশ্চিন্তে করে আসবে, এক্সট্রা কোশ্চেন কেটে আসবে না। আর একটা কথা বলে দিই, পরীক্ষা হলে গিয়ে মনে হলো তোমার এই কোশ্চেনটা ভুল আছে, সেই কোশ্চেনটা অ্যাটেম্প করো, সেই কোশ্চেনটা কেটে আসবে না, কেটে আসলে তোমারই ব্যর্থতা। তুমি সেই কোশ্চেনটা মনে হচ্ছে তোমার ভুল কোশ্চেন দিয়েছে, পরবর্তীকালে প্রত্যেক বছর এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ওই অ্যাটেম্প করলে জাস্ট কোশ্চেন নাম্বার লিখলে, হ্যাঁ তুমি তো কিছুটা পেরেছো 2-4 লাইন, আর যদি না পারো কোশ্চেন, সেখানে যদি কোশ্চেন নাম্বারটাও লিখে আসো তাহলেও কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। তাই পরীক্ষা হলে কিচ্ছু কেটে আসার দরকার নেই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অতএব তুমি পরীক্ষার হলে যদি ভুল থাকে, স্যার বলছে এটা কাটবে না, বেশি পাকামি করে ওটা কাটবে না, তুমি কি করবে ওটা অ্যাটেম্প করে এসো, তুমি নাম্বার পেয়ে যাবে, এটা বোর্ডের রুলস, পাবেই।
আচ্ছা স্যার, এইবার আমি আসি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা স্টুডেন্টদের মাথায় বেশি ঘোরে, এই আমি ধরুন 68 পেয়েছি, আমাকে এই মুহূর্তে আমাদের সিএম মমতা ব্যানার্জি যেটা বলছে গ্রেস মার্ক, আমি 68 পেয়েছি, হয়তো আমাকে 70 করে দেবে 2 গ্রেস দিয়ে, বা আমি 13 পেয়েছি, আমি কি আদৌ 15 পেয়ে পাস করবো? গ্রেস মার্ক অ্যাপ্লিকেবল হবে? আর গ্রেস মার্ক কখন অ্যাপ্লিকেবল হয়? দেখো, এগুলো সরকারি ব্যাপার। এগুলো আমি আমি হয়তো এখন কাটোয় বসেই খাতা দেখছি, এবং আমার হেড এক্সামিনারও কাটোয়, তাহলে তাদের হাতেও কিছু নেই। তিনি খাতা জমা দিতে যায় কোথায়? তিনি খাতা দিতে যান বর্ধমান বর্ধমান সেন্টারে। এরপরে যা কিছু হবে ওপর মহলের ব্যাপার। তাই তুমি চেষ্টা করো তোমার নিজের ক্রেডিটই 68টা 70 করতে, 13টা 15 করতে। হ্যাঁ, দেখো না, গ্রেস মার্ক যদি থেকে থাকে সবাই পেয়ে যাবে, ও নিয়ে আলাদা করে টেনশনে কিছু নেই। নিশ্চিত মনে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও। আমাদের স্যার কোচবিহার থেকে একটা মেয়ে ইউটিউব চ্যানেল দেখে, আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে, সে রিয়া দাস বলে নাম, আমাকে মেসেজ করে যে তাদের স্কুলে বলা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে 15ই রিটেন তুলতে হবে আর 10 প্রজেক্টে পেলে পাস। এবার তার মাথায় একটা খুব ভালো প্রশ্ন এসছে যে স্যার তো এটা আমাকে বললো, এবার বাই চান্স হয়তো আমাকে প্রজেক্টে 9 দিল, সেক্ষেত্রে আমি তো আমার নাম্বারটা 25 হলো না, 24 হয়ে গেল, আমি ফেল, সেই ক্ষেত্রে আমি কি করব? পাস মার্ক কত তাহলে? খুব ভালো কোশ্চেন। আসলে 25%, তাহলে 90-এর 25%, দেখো অর্ধেক করলে 45, আর তার অর্ধেক করলে 22.5, তাহলে তোমাকে 23 টার্গেট রেখে পরীক্ষা দিতে যাও, ওটাই ভালো হবে। স্যার যেটা বলছে তোমরা 23 টার্গেট রেখে পরীক্ষা দাও, তাহলে তোমরা 100% পাস করবে, কোনো প্রজেক্টের ভরসায় থাকতে হবে না। আচ্ছা স্যার, এরপরে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কে? দেখো, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার আছে, আর বেশি দিন নেই। এখন যদি কারোর মনে হয় যে পাটিগণিত আমার কঠিন লাগছে আর পরিমিতি কঠিন লাগছে, তাহলে ওই দুটো চ্যাপ্টারের উপর একটু বেশি করো, কিন্তু বাকিগুলোকে অবহেলা করো না। যেটা যেটা তোমার কাছে কঠিন লাগছে, পরিমিতি হোক, ত্রিকোণমিতি হোক, পাটিগণিত হোক, বীজগণিত হোক, সেইগুলোর উপর একটু বেশি জোর দাও। কিন্তু এর অর্থ এই নয় যে বাকিগুলোকে অবহেলা করবে, বাকিগুলোও প্র্যাকটিসে রাখো। একদম, স্যার বলছে সবকিছু সমান সামঞ্জস্য রেখে চলো, যেটা কঠিন লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু বেশি করো, কারণ তার সাথে সোজা হয়ে যাবে। আচ্ছা স্যার, সব থেকে ছেলেদের মনে যেটা প্রশ্ন, উপপাদ্য কোনটা বেশি? দেখো, গত বছর 25 সালে কী এলো? বৃত্তাংশের চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, আর পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃতি করে প্রমাণ করতে বলেছে। এই দুটো নিশ্চিত বাদ দাও। এবার বৃত্তের স্পর্শক থেকে দেখো, অনেক কটা আছে। বৃত্তের স্পর্শক চ্যাপ্টারে চলে যাও, অনেক কটা উপপাদ্য আছে। এছাড়াও দেখো, বৃত্তাংশস্থ কোণ, সকল বৃত্তাংশস্থ কোণ সমান, অর্ধবৃত্তস্থ কোণ সমান, এগুলো সব ছোটোর মধ্যে আছে। এমনকি প্রথমে জ্যায়ের কাছে দুটো উপপাদ্য আছে, সেগুলো করতে পারো। অর্থাৎ ওই দুটো বাদ দিয়ে অন্তত 4-5টা করো, বিভিন্ন চ্যাপ্টার থেকে করো। একই চ্যাপ্টার থেকে সবটাই একই চ্যাপ্টার থেকে করো না, যে কম করে করতে চাইছো সে অন্তত 2 বা 3টে পৃথক চ্যাপ্টার থেকে উপপাদ্য করো, দেখো না, নিশ্চিত কমন পাবে। এইবার উপপাদ্য বললি, তারপরে সম্পাদ্য আসে। আচ্ছা, সম্পাদ্যে ছাত্ররা মেন ভুল কোনগুলো করে? দেখো, তুমি যদি 7.5-এর জায়গায় 7.4 নাও, সেগুলো নম্বর কাটা হয় না শেষ পর্যন্ত। তোমার মনে হচ্ছে আমি একটা পরীক্ষায় এসেছে একটা পরিবৃত্ত অঙ্কন, সেখানে মনে হলো যে একটা শীর্ষবিন্দু টাচ করলো না, তুমি নিশ্চিত থাকো ও একটা, বাকি যদি সব ঠিকঠাক থাকে 5-এর মধ্যে 4 পেয়ে গিয়েছো, মুছে আসবে না, এক্ষেত্রেও মুছে আসবে না। তোমার যদি অন্তর্বৃত্ত থাকে, যদি তুমি আত্মবিশ্বাসী হও অন্তর্বৃত্ত করতে পারো, অন্তর্বৃত্ততেও যদি একটা বাহু কাজ না হয়, মুছে আসবে না, তাতেও তুমি হয়তো 5-এ 4ই পেয়ে যাবে। আর বারবার রাবার প্রয়োগ করবে না, বারবার রাবার প্রয়োগ করে যদি দেখো যে বেশি অস্পষ্ট হয়ে যাচ্ছে, অন্য জায়গায় করে নাও নতুন করে। আচ্ছা আচ্ছা স্যার, এই জায়গাটা কি হয়, ছাত্ররা একটা দাগ ধরুন টানলো 4.5 সেমি, এইবার সে দেখলো দাগটা 4.5 না হয়ে আনফরচুনেটলি হয়ে গেছে 4.3, সে কি করলো, স্যার স্কেল দিল না, রুলে করে একটু টেনে দিল, বা স্কেল দিয়ে টানলো কিন্তু সমান আর দাগটা এলো না, সেইটা কি নাম্বার কাটা হয়? নাম্বার হয়তো কাটা হয় না, কিন্তু ওটা না করতে যাওয়াই ভালো ছিল। তো আর একবার দেখো না, স্কেলটা বসিয়ে দেখো না, একটু সতর্ক হয়ে দেখো, ওটা বেড়ে যেত। এই জিনিসগুলো হচ্ছে এক্সামিনারের কাছ থেকে জানার একটা খুব ভালো উপায়,
কারণ ওনারা জীবনে করছেন, লাইভ দেখছেন, ওনারা জানেন যে কোনটার পরে কি হতে পারে। তো এই জন্যই আমরা এক্সামিনারদের এনে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করছি। বেশ, এরপরে আসছি হচ্ছে স্যার সবথেকে স্টুডেন্টদের মধ্যে যেটা বেশি সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। ৭টা বিষয়, ৭০০ পরীক্ষা, কোনোটা উচ্চ মাধ্যমিক মতো 4th সাবজেক্ট নাই বা 5th সাবজেক্ট নাই বা কোনো এলিমেন্টারিও নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। টেস্ট পেপারস রয়েছে, টিচার সাজেশন রয়েছে, টেক্সট বই তো রয়েছেই। এছাড়াও বাজার চলতি অনেক বই তাদের প্র্যাকটিস করতে হচ্ছে। তাহলে এখন টাইম ম্যানেজমেন্ট কি করে করবে? খুব ম্যাক্সিমাম 2টো টেস্ট পেপার বাছো, তার বেশি কখনোই নয়। সেখান থেকে বড় প্রত্যেকটা টেস্ট পেপার থেকে 7টা বা 8টা কমপ্লিট সলভ করো। যদি সলভ নিজে নিজে না হয়, বিভিন্ন জনের হেল্প নাও। দেখো না, তোমার টিউটর, স্কুল স্কুল শিক্ষক দেখো তোমাকে হেল্প করবে। বেশি করতে যেও না। আর টেক্সট বুকটার উপরই জোর দাও। আমি ম্যাথামেটিক্সের কথা বলছি। আর আরও 6টা সাবজেক্ট আছে। ইমিডিয়েট তুমি একটা রুটিন করো। রুটিনে আগামী 7 দিনের জন্য রুটিনে কখন কী করবে একটু লিখে ফেলো। রুটিন করতে একটু টাইম লাগবে, কিন্তু করে ফেলো। রুটিন মেনে কদিন যাও, আর সব কটা সাবজেক্টেই যতটা পারবে রিভাইজ করে যাও। এই যে রুটিন, টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে। তো তোমরা আমাদের গ্রুপে জয়েন হও, গ্রুপে তো পাবেই। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে ফলো করে রাখো। খুব তাড়াতাড়ি রুটিন ম্যানেজমেন্ট কীভাবে করবে এইটা নিয়ে ভিডিও আসছে। আচ্ছা স্যার, এইবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যে বললেন 2টো টেস্ট পেপার। এবার ছাত্ররা তো নতুন, সবাই নতুন, কেউ জানে না। এবার বাজার চলতি WBTA, ABTA, গভর্নমেন্ট একটা টেস্ট পেপার দিচ্ছে। এছাড়াও মৌলিক লাইব্রেরি অনেক টেস্ট পেপার রয়েছে, আমরা জানি। কোন টেস্ট পেপারটা আমি বাছবো? দেখো, তোমরা তো একটা সরকারি টেস্ট পেপার পেলে মধ্যশিক্ষা পর্ষদের, সেটাকে হাতের কাছে রাখো। হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদের। আর এর বাইরে যেটা তোমার ইচ্ছা হচ্ছে, রায়মার্টিন থেকে আরম্ভ করে ABTA, WBH যে কোনো একটা নাম, এর বেশি যেও না। একদম 2রা ফেব্রুয়ারি আসতে আর বেশি দেরি নেই। আজকে অলরেডি 22 তারিখ, 22শে ডিসেম্বর। এ মাসে 9 দিন, ও মাসে 31 দিন, আর ফেব্রুয়ারিতে একটা দিন। হ্যাঁ, তাই এখন আর বেশি করো না। টেক্সট বুক পড়ো আর 2টো টেস্ট পেপার করো। আচ্ছা, এইবার স্যার ছাত্রদের মধ্যে যারা একটু মানে খুবই ভালো ছিমছাম জিনিস পছন্দ করে, তাদের মধ্যে একটা প্রশ্ন, বা সবারই এটা মেন প্রশ্নটা হচ্ছে যে আমরা খাতা সাজাবো কি করে? খাতাটা তো ডেকোরেট করার ব্যাপার থাকে, যে মার্জিন টানো, হাইলাইট করো, কালি ইউজ করো, সব কালি বোর্ড অ্যালাউ করে না। কিভাবে সাজাবে? দেখো, খাতা সাজাবার কোনো ব্যাপার নাই, শুধু মার্জিন টানো। বেশি অঙ্ক খাতায়, বেশি গণিত খাতায় বেশি কাটাকুটি করো না। জাস্ট অঙ্কগুলো হয়ে যাক। এমনকি হাতে লেখাও কোনো ম্যাটার করবে না 90 পেতে গেলে। তাই আলাদা করে ডেকোরেশনে কোনো ব্যাপার নয়। নীলকালি আর কালো কালির বাইরে একদম যাবে না। বাকিগুলো গ্রহণযোগ্য কালির কালার নয়। তাই অঙ্কের ওপর জোর দাও, অঙ্কটা নিখুঁত করো। হাতে লেখা মোটামুটি রাখো, যেন পড়ে বোঝা যায়। করে যাও, নিখুঁত অঙ্ক করে যাও, ভালো নম্বর নিশ্চিত। স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মেন প্রশ্ন, এবার আপনি যে বললেন খাতা সাজানোর যে ব্যাপারটা, এইখানে স্টুডেন্টরা জিজ্ঞেস করছে হাইলাইটার কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, তুমি সবুজ হাইলাইটার, এই যে আমার কাছে আছে হয়তো একটা, বড় জোর এই কালার ইউজ করো। হ্যাঁ, অ্যান্সারের উপর করো। জাস্ট অ্যান্সারটার উপর ধরো অ্যান্সার এসেছে x=3, তাহলে একদম এক্সটাও করলে, সমান চিহ্নটাও করলে, তিনটাকেও করলে। হ্যাঁ, আর একটা এখানে হঠাৎ মনে পড়লো, বা কিন্তু দিয়ে যাও, সমীকরণে বা কিন্তু লিখতে হবে। আর এমনি রাশিমালা হলে সমান চিহ্ন দেবে কিন্তু, কারণ 4টে বা 5টা লাইন আছে, একটা লাইনেও সমান চিহ্ন না দিলে কিন্তু নম্বর কাটা যায়। 4টে বা 5টা স্টেপ আছে, সেখানে কিন্তু বা না দিলে নম্বরটা 1 নম্বর করে কাটা যায়। এটা একটু সতর্ক হওয়া। আচ্ছা স্যার, এই বা বললেন, একটা ভালো প্রশ্ন আমার মাথায় এলো। এই বা পরীক্ষায় যখন অথবা থাকে, একের একটা কোশ্চেন, অথবা দিয়ে নিচে আর একটা কোশ্চেন, আমি সেকেন্ড কোশ্চেনটা করব, তাহলে কি আমাকে 1 দিয়ে লিখতে হবে, না 1 তারপরে অথবা লিখে তারপরে 1 অথবা লিখলে খুব ভালো হয়। আমাদের অভিজ্ঞতা বলছে, আমরা প্রায় অন অ্যাভারেজ 150টি করে খাতা পাই। বহু ছাত্রছাত্রী কোশ্চেন নাম্বার লিখতেও ভুল করে। দেখতে হবে, এক্সামিনারকে দেখে নিতে হয়। তবু তোমরা চেষ্টা করবে কোশ্চেনের নাম্বার 1-এর অথবাটা লেখার চেষ্টা করবে। না লিখতে পারলে কোনো অসুবিধা নেই, 1 লিখতে পারলেও খাতা দেখা হবে এবং নম্বর পাবে।
অর্থাৎ তোমরা চেষ্টা করবে নাম্বারটা ভালো করার, কারণ সব এক্সামিনার ধরো দেখবে না তো, তাই তো সব এক্সামিনারের ওটা সম্ভব না। হ্যাঁ, তো আমাদের স্যারই খুব ভালো মনের মানুষ, ওই জন্য স্যার দেখেন, আর স্যার খুব অঙ্কপ্রেমী মানুষ। তো তোমরা চেষ্টা করবে খুব ভালোভাবে নাম্বারটা মেনটেন করা, আর নাম্বারই তো একটু দেখে দাও। আচ্ছা, এরপর আমি যেটা আসছি, ফোন। এখন ফোনের ভালো দিক বেশি, খারাপ দিক কম, কিন্তু ছেলেপেলেরা খারাপ দিকে যাচ্ছে। এখন ফোন ব্যবহার করলে এই যে ইউটিউব, ফেসবুক, কোন জিনিসগুলো তারা দেখবে? দেখো, তুমি হয়তো একটা গুগলে গেলে, গুগলে কি সার্চ করলে, যে অঙ্কটা তুমি 2-3 বার চেষ্টা করে পারলে না, সেইটাকে সার্চ করো। এবার সোশ্যাল মিডিয়া থেকে 11ই ফেব্রুয়ারি অবধি দূর থাকো। সোশ্যাল মিডিয়া থেকে 11ই ফেব্রুয়ারি অবধি দূর থাকো। দেখো, হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেই নয়, হোয়াটসঅ্যাপটা রাখো। আর টেসবুক থেকে দূরে যাও। আর ইউটিউবে দেখো, অনেক ভালো তোমার কাজে লাগার অনেক কিছু, এই যেমন অনিন্দ বলছিল, তাদের রুটিন সংক্রান্ত যে এগুলো আসবে, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখো। এগুলো দরকারে একাধিকবার দেখতে হবে, একাধিকবার না দেখলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হবে না। এই সব দেখো, কিন্তু এর বাইরে অন্তত ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো বাদ দাও। একদম, ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস, ওই হাই গড তেরি সেবা করেঙ্গে, এই যে রিলস চলছে এইগুলো বাদ দাও, পুরোপুরি তোমরা পড়াশোনায় ফোকাস করো। আর স্যার যেটা বললো, হোয়াটসঅ্যাপ ফলো না করলেই নয়, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও, ওখানে আমরা লিঙ্ক দেবো, ডাইরেক্ট ইউটিউবে দেখবে। তাই তোমরা ইউটিউবটাও দেখতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা স্যার, এইবার আমি আসি, এখন দিনে কতক্ষণ ম্যাথ প্র্যাকটিস করবো? দেখো, তুমি যে 2 ঘন্টা লাগছেই, 2 ঘন্টা লাগছেই, বাকি সাবজেক্টও আছে, 2 ঘন্টার নিচে নামবে না। আর প্রত্যেকটা দিন, একদম পরীক্ষা চলে এসেছে, প্রত্যেক দিন কমপক্ষে 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করো। একটু বেশি করলেও অসুবিধা নেই। আর যেগুলো আটকে যাচ্ছে সেগুলোর উপর একটু 2-1 বার দেখে নাও না। দেখো, সেই অঙ্কগুলো, যে কোনো আটকে যাওয়া অঙ্ক তুমি যদি 2-3 বার করো, আমার মনে হয় সেটা আর আটকাবে না। আচ্ছা স্যার, আপনার দেখা সব থেকে ভালো খাতা কোনটা, আর তার নাম্বারটা কত ছিল? খাতা নাম্বার অবশ্যই 90-90, প্রত্যেক বছরই শুধু এক আধটা খাতা হয় না, অনেক কটা করেই খাতা হয়, 90-90 পায়। এবার এমনই দেখা গিয়েছে যে তারা পরপর অঙ্ক করে গিয়েছে, 1 থেকে 15 তারা পরপর অঙ্ক করে গিয়েছে, এবং অনেক ক্ষেত্রে এক্সট্রা অঙ্কও করে গিয়েছে, এবং একটাও ভুল নেই। সেগুলো তো ঈশ্বরের আশীর্বাদ তাদের প্রতি, সেসব ছাত্রছাত্রীর প্রতি ঈশ্বরের আশীর্বাদ, এত ভালো কথা। এছাড়াও হয়তো 2-1টা কাটাকুটি হয়েছে বা হয়েছে, তারাও কিন্তু 88, 89, 90 এরকম কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এক্সট্রা অঙ্ক করে আসতে হবে তা নয়, তুমি তোমার সামর্থ্য মতো আগে যে কটা করা সেইগুলো আগে করো, তারপরে সময় সুযোগ পেলে এক্সট্রা করবে, সময় সুযোগ না পেলে এক্সট্রা অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আর পারলে একটু টাইম ম্যানেজমেন্ট করে একটু খাতাটা শেষে একবার রিভাইজ করে নাও। এই কাটাকুটি বলতে একটা জিনিস ভালো মাথায় এলো, আমি একটা অঙ্ক করছি, করার পর আমি দেখলাম অঙ্ক তো দ্বিতীয় লাইন ভুল, মানে পরপর সব ভুল হলো, 4 নাম্বার লাইনে গিয়ে দেখছি আমি ভুল। এইবার আমি কি অঙ্কটা কাটবো, দিয়ে কেটে পরে করব, না ওইখানেই ঠিক করব? দেখো, ওই অঙ্কটাকে দাগ দিয়ে করে দাও, দিয়ে আবার ওইটা দেখে দেখে করো। কারণ ওইটাকে ঠিক করতে গিয়ে বহু ক্ষেত্রে ইতিহাস বলছে, ওই অঙ্ক কারেকশান করতে গেলে সবটা ঠিক হয় না, কোনো না কোনো জায়গায় সেই ভুলটা থেকেই থাকে। তাহলে আগে ফ্রেশ অঙ্কটা করে নাও, দিয়ে ওই আগেকার পুরনো অঙ্কটা কেটে দাও। স্যার যেটা বললে একদম এইটা করো। আর স্যার আর একটা, আমরাও ধরুন অফলাইন ব্যাচেস করাই মাধ্যমিকের ইংলিশের, আর আমরা খুব তাড়াতাড়ি মাধ্যমিকের অনলাইন ব্যাচ ইংলিশের নিয়ে আসছি 2027 সালে, যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য। আর অফলাইন ব্যাচ তো আমাদের রয়েছেই। তো এইবার আমি খাতা দেখার সময় একটা অভিজ্ঞতা দেখেছি, ছেলেপিলেরা কাটতে হচ্ছে একবার না, একটা লাইনকে 5, 6, 7, 8 বার পেন দিয়ে কাটছে। এইবার ওই জায়গাটা কি একবারে কেটে দিলে ভালো হয় না, যে একবার তুমি একটা 2-3 লাইন কাটছো, এইভাবে পরপর 3টে লাইন কেটে দিলে বাস, ওইটুকুই যথেষ্ট, এর বেশি কাটার কোনো প্রয়োজন নেই। এইটা আমি বারবার বলি, আজকে তোমাদের এক্সামিনারও বলে দিল, তাহলে এটা একবারই কাটবে। আচ্ছা স্যার, এইবার আসি আপনার দেখা সব থেকে খারাপ খাতা, খারাপ বলতে আর কি, মানে একটু কম নাম্বার পেয়েছে এইরকম জাতীয় খাতা কত ছিল? দেখো, যে 0 যারা পাচ্ছে বা 1-2 পাচ্ছে তাদের কথা বাদ দাও। হ্যাঁ, যারা 13-14 পাচ্ছে, হ্যাঁ, তারা একটু চেষ্টা করে, তারা হয়তো অঙ্ক একটু আগে আমরা সব যারা খাতা আমরা বিলি করছিলাম, একটা ছেলে কী করেছে, ভালো ছেলে, -1-3 এসেছে,
থার্ড লাইন থেকে সে -1-3টাকে -3 লিখতে শুরু করে দিল। হ্যাঁ, একটু এগুলো এগুলো সতর্ক হলেও এই যাদের আমরা একটু অঙ্কে সামান্য দুর্বল যারা, তারা একটু সতর্ক হও, একটু বেশি বেশি প্র্যাকটিস করো, দেখো রেজাল্ট সব পাল্টে যাবে, গণিতের রেজাল্টটা পাল্টে যাবে। দেখো, তোমাদের যখন এক্সামিনার খাতা দেখছেন, মানে স্যার যখন খাতা দেখছেন, আমি যতদূর জানি জেলা চেঞ্জ হয় খাতার ক্ষেত্রে, অন্য জেলার খাতা অন্য জেলায় আসে। এইবার তোমার খাতায় কিন্তু তোমার পরিচয় তার কাছে, অন্য কিচ্ছু নাই। অতএব খাতাটাকে একটু গোছানো রাখো। তোমার স্যার যখন খাতাটা দেখবে, তোমার প্রতি যেন ইমপ্রেশন খুব ভালো হয়, তাই তো? স্যারের ইমপ্রেশন ভালো হলে প্রথম থেকেই স্যারের প্রতি তোমার তোমার প্রতি স্যারের একটা পজিটিভ মনোভাব আসবে। নাম্বারটাও একটু এখানে ম্যাটার করবে, ভালো নাম্বার স্যার দেবে। আচ্ছা স্যার, এবার আমি আসি, এই যে ভালো খাতার খারাপ খাতা বললাম, এইখানে ভালো খাতার ক্ষেত্রে আমি হয়তো খুব ভালো অঙ্ক করেছি, এবারে ফার্স্ট ইমপ্রেশন, ওই ফার্স্ট ইমপ্রেশনটা আমি স্যারের উপর ফেলবো কি করে? ফার্স্ট ইমপ্রেশন দেখো, এখন তো মোটামুটি শর্ট কোশ্চেনগুলো আগে করতে হয়। যদি কেউ 1 নম্বরের কোশ্চেনগুলো একটু ক্যালকুলেশন করে, তার প্রতি স্যারের ধারণা ভালো হয়ে গেল। 1 নম্বরের কোশ্চেন কি উত্তর লিখে দিলেই ফুল মার্কস? সেখানে কেউ যদি বহু ভালো ছাত্রী সেগুলো একটু করে দেখায় 1-2 লাইন, সব অঙ্ক করতে হবে তা নয়, 1-2 লাইন করে দেখায়, তাহলেই কিন্তু ইমপ্রেশনটা তৈরি হয়ে যায়। প্রথমের দিকে শর্ট কোশ্চেনে একটু যদি ক্যালকুলেশন করে দেখা, ইমপ্রেশন তৈরি হবেই হবে। এই যে স্যার এটা বললো, আমি আশা করছি এর আগে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ এটা বলেনি, যে ফার্স্ট ইমপ্রেশন কিভাবে ফেলবো, এমসিকিউ যে একটু করে দেখালে স্যারদের ফার্স্ট ইমপ্রেশন পড়ে, এইটা কিন্তু আগে কেউ বলেনি। আচ্ছা স্যার, এইবার আমি আসি অঙ্কের ক্ষেত্রে। আপনি একটা খাতা দেখছেন, এবার কিছু ক্ষেত্রে হয়, কিছু কমন মিস্টেক সব ছেলেরা করে, এই কমন মিস্টেকটা কি অঙ্কের ক্ষেত্রে? যে হয়ে গেল, মাইনাসের জায়গায় প্লাস চলে এলো, যোগ করতে গিয়ে ভুল হলো, গুণফলটা চেক করা হলো না, হ্যাঁ, বা ইয়েটা একটা বড় গুণ যেটা মুখে মুখে সাধারণত করা সম্ভব নয়, সেটা আশেপাশে করে দেখালে না, বা ভেতরে 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 ফর্মুলাটা ভুল ব্যবহৃত হয়েছে, এই ধরনের। এইগুলো স্যার কমন মিস্টেক তোমাদের বললো। আচ্ছা স্যার, এইবার একটা ব্যাপার হচ্ছে, নাম্বার কাটা কখন হয়? আচ্ছা, ভুল করলে নাম্বার কাটাই হয়, এছাড়া কোন ক্ষেত্রে যেগুলো খুব সাধারণভাবে নাম্বার কাটা যায়, যেগুলো স্টুডেন্টরা খেয়াল করে না কিন্তু নাম্বার কাটা যাচ্ছে, আচ্ছা এরকম কোনো দিক? দেখো, হয়তো করতে করতে কোনো একটা যোগ বিয়োগ ভুল হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড সঠিকভাবে লিখলে না, হ্যাঁ, বা কে নট ইকুয়াল টু 0, এই যে অনিন্দ একটা কথা তুললো বলে হঠাৎ মনে পড়লো, কে নট ইকুয়াল টু 0 লিখবে, কিন্তু যেই সব জায়গায় অন্তত 2 থেকে 3টে অঙ্ক পেয়ে যেতে পারো যেখানে কে নট ইকুয়াল টু 0 লিখতে হবে। তাই এই কে নট ইকুয়াল টু 0-র ব্যাপারে একটু সতর্ক থাকবে। হ্যাঁ, যেখানে ভেদের অঙ্ক, কে নট ইকুয়াল টু 0 একটি কে নট ইকুয়াল টু 0 একটি ভেদ ধ্রুবক, বা কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, যে কোনো একটা লাইন লিখে দেবে। সম্পাদনা করলে লাস্টে লিখলে যে এটাই উদ্দিষ্ট, যে একটা বৃত্ত এনেছো, যে বৃত্তের নাম হয়তো দিয়েছো, বা বৃত্তের কেন্দ্রের নাম দিয়ে দিয়েছো অলরেডি, ও কেন্দ্রীয় বৃত্তটাই উদ্দিষ্ট বা অভিষ্ট বৃত্ত, এরকম 2-1 লাইন লিখো। দেখো, নাম্বার কমের দিক দিয়ে ইনস্ট্রাকশন কম, কিন্তু নাম্বার দেওয়ার জন্যই কিন্তু ইনস্ট্রাকশন। একটু যদি যে সঠিকভাবে একটু ফর্মুলাগুলো ইউজ করবে, তার কিন্তু নম্বর অবধারিত। স্যার এটা বলে দিলেন। আর স্যার, এইবার একটা খুব ভালো জিনিস, অঙ্কের যখন আগেকার ছেলে মেয়ে মানে ওল্ড জেনারেশন আর নিউ জেনারেশনের মধ্যে পার্থক্য আপনি কি পান? আপনি যখন বহু বছর খাতা দেখছেন। দেখো, যতই শুনতে খারাপ লাগুক, আগে ফেল করারও একটা লেভেল ছিল, এখন পাস করারও অনেক ক্ষেত্রে লেভেল থাকছে না। বাস, এখন আমরা অঙ্ক করে যাচ্ছি, ফর্মুলাটা ভালো করে কিছুই জোর দিচ্ছি না। আগে কিন্তু খুব কম ছাত্রছাত্রী পাওয়া যেত যে সাইন 30 ডিগ্রি হাফ পারতো না, এখন কিন্তু ওইসব দিকে ভিত্তি যেগুলো, সে তার উপর জোর দেওয়া কিছুতেই হচ্ছে না। আগে আমরা বহু ছাত্রছাত্রী পেতাম, 65 গণিত 65, 4225 একদম মুখস্থ। এখন হয়তো তোমাদেরও হয়তো অনেকে জানো 13 গণিত 13, 169, বা 289 বর্গমূল করলে 17 হয়, এগুলো অনেকেই জানো, কিন্তু অনেকেই জোর দিচ্ছ না এই ব্যাপারগুলোর উপর, পাশের ছেলে দেখে বা জিজ্ঞাসা করে বা কোনো ক্রমে একটা লিখে দিচ্ছ। মূল বেসিক ব্যাপারটার উপর জোর দিতে হবে, বেসিক ব্যাপারটা শিখতেই হবে অঙ্ক করতে গেলে, সমস্ত সাবজেক্টই বোধ হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, ওই স্টুডেন্টদের ধরুন অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, পরীক্ষার হলে কি কারোর বমি হচ্ছে, পেটে ব্যথা অনেক ক্ষেত্রে হয়। আমি যখন নিজে উচ্চ মাধ্যমিক দিয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পেছনে একটা ছেলে ছিল, সেদিনকে ইংরেজি পরীক্ষায় ছিল, তার হঠাৎ বমি শুরু।
কিনা সে আগের দিন রাতে তার দিদির বিয়ে বা কিছু একটা ছিল, সে হাবিজাবি খেয়েছে। এইখানে দাঁড়িয়ে এই কদিনের জন্য স্টুডেন্টদের ডায়েট কেমন হওয়া উচিত? একদম এমন এমন খাবার খাও যেগুলো খুব সহজ পাচ্ছ। এই কটা দিন জাস্ট 11 ফেব্রুয়ারি অবধি একটু একটু উল্টোপাল্টা খাবার, যথা যেগুলো ফাস্টফুডই বলি বা দোকানে কেনা খাবারই বলি, একটু অ্যাভয়েড করো। আর কটা দিন তো, তারপরে দেখো না, তারপরে তো আবার সেই উচ্চ মাধ্যমিকের সময়, মাঝখানেতে আর এই কটা দিন দেখো, বাড়ির খাবার খাও, বাড়ির বাইরে কেনা খাবার একটু কম খাও। হ্যাঁ, নিজে সঠিকভাবে জল পান করো। হ্যাঁ, নিজের যদি পরীক্ষা হলে শরীর খারাপ হয়, পরীক্ষা হলে কেন, তার আগেও যদি শরীর খারাপ হবে তাহলে সময়টা কার নষ্ট হবে? সেই স্টুডেন্টেরই তো নষ্ট হবে। তাই একটু সতর্ক থাকো। আর স্যার এই পরীক্ষার আগের দিন রাতে আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি, আমি রাত 2টো অবধি প্র্যাকটিস করলাম, তাহলে পরের দিন সকালে তো আমার পরীক্ষার হলে ইম্প্যাক্ট পড়বে। এইখানে তাহলে পরীক্ষার আগের দিন রাতে আমি কটার মধ্যে ঘুমানোর চেষ্টা করব? দেখো, হয়নি, পরীক্ষার আগের দিন সব অঙ্ক দেখা, আমি গণিতের কথাই বলছি, সব অঙ্ক দেখা সম্ভব হচ্ছে না, দেখা দরকারই নেই। তুমি রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো। দেখো, গণিতে যদি তার আগের রাতে ঘুম না হয়, পরীক্ষা হলে তার একটা এফেক্ট পড়ার বিরাট সম্ভাবনা, আমরা জীবনের অভিজ্ঞতাতে দেখছি, নিজের অভিজ্ঞতাতে দেখছি। তাই অন্তত রাত 11টার মধ্যে ইয়ে করো, 5:30 6টায় হোক। এবার আমি জানি না 2রা ফেব্রুয়ারি, আমি আজকেই চেষ্টা করছিলাম যে 2রা ফেব্রুয়ারি ওয়েদার কেমন হবে, অতটা আমি পেলাম না। তাই যাই আবহাওয়া হোক, একটু ঠান্ডা থাকবে। যদি সকাল 6টা 6:30 উঠতে পারো, তার বেশি আগে উঠো না। আর চেষ্টায় যে বাড়ির লোককে বলো উঠিয়ে দিতে, নিজে না উঠে, নিজে উঠতে গেলে কি আরও বেশি প্রেশার পড়ে, আরও আগে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, টেনশন কম নাও, টেনশন না নিলেও যেমন উন্নতি হবে না, আবার বেশি টেনশন নিলেও ক্ষতি হবে। আর স্যার ওই যে আমাদের এক্সাম ভেন্যু থাকে, কারণ মাধ্যমিক এক্সাম তো হোম সেন্টারে নয়, আলাদা জায়গায় গিয়ে আমাদের দিতে হয় অন্য স্কুলে। হ্যাঁ, এইখানে আমি কতক্ষণ আগে পৌঁছাবো? আমি দেখো। 10:45 পরীক্ষা শুরু, তাহলে আমি পৌঁছাবো কখন? হ্যাঁ, দেখো, আগেকার আমরা কি করতাম, 12টা থেকে, আমি মাধ্যমিক দিয়েছি 11টায় বেরিয়ে পড়তাম। এখন তো তা নয়, এখন তো বহু রকম নিয়ম হয়েছে, স্টুডেন্টকে বলাই হয়েছে অনেক আগে থেকে ঢুকতে হবে। দেখো, সরকারি নিয়ম, আগে যেতে হবে, একটু আগে পড়াশোনা, যা রিভিশন শেষ করো, লাস্ট মোমেন্টে রিভিশন না দেওয়ার একটু চেষ্টা করো, যে আমাকে হয়তো 1.5 ঘন্টা আগে পৌঁছাতে হবে, আমি লাস্ট মোমেন্টে একটু যতটা পারবে, আর তার আগে দেখো না, এই কদিনে হয়ে যাবে, অত টেনশন নেওয়ার কিছু নেই। সরকারি নিয়ম অনুযায়ী তুমি ঢুকে পড়ো, সরকারি নিয়ম অনুযায়ী সেন্টারে ঢুকে পড়ো। বহু রকম ঘটনা ঘটে, বহু রকম। আমি হয়তো ঠিক করে যাচ্ছি, দেখো না, 2 দিন আগে পুরীতে বাঙালি পর্যটকদের ওরা বাজার করছিল, পেছন থেকে এসে একটা ট্যাক্সি ধাক্কা দিয়েছে। দেখো, গতকাল বা গত পরশুর ঘটনা। তাই সব কিছু আমাদের হাতে নেই, সেন্টারে ঢুকে পড়ো। বেশি জনকে নিয়ে যাওয়ার দরকার নেই, বড়জোর ম্যাক্সিমাম 2জনকে নিয়ে যাও। হ্যাঁ, আর যদি গ্রাম থেকে যাও, একটা করে গার্জেন ঠিক করে যে যাও, ব্যাস। পরীক্ষার দিন বেশি কথা না বলার চেষ্টা করো, কথা না বলার চেষ্টা করো। আর একটা জিনিস আমরা দেখি খুবই, যে পরীক্ষার এটা খুবই খবরে আমরা পাই, প্রতি বছর পাই, 1 বছর বাদ যায় না যবে থেকে সোশ্যাল মিডিয়া এসেছে, যে কি কোনো না কোনো স্টুডেন্ট অ্যাডমিট নিয়ে যেতে ভুলে যাচ্ছে, পুলিশ তাকে হেল্প করছে, বাইকে করে নিয়ে অ্যাডমিট নিয়ে আসছে। এইবার অ্যাডমিটটা তো আগের দিন রাতেই তাহলে ব্যাগে ভরে নেবো। অ্যাডমিট আগের দিন ভরো, রেজিস্ট্রেশন আগের দিন ভরে নাও, বাস। যা জ্যামিতি বক্স লাগছে সব দেখে নাও, ভরে নাও, আরেকবার চেক করো। আর যদি মনে করো যে আমি ভুলবো না, একটা বোর্ড রাখো, বোর্ডে লিখে রাখো যে কী কী নিয়ে যেতে হবে। একটা বোর্ড রাখো, বোর্ডে লিখে রাখো কী কী নিয়ে যেতে হবে, দেখো ভুল হবে না। আচ্ছা, আর এই জলের বোতল আর বোর্ড, এইটা নিয়ে খুব ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব থাকে যে হয়তো নিয়ে যেতে দেবে না। স্বচ্ছ বোর্ড ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই, স্বচ্ছ বোর্ড ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই, এমনকি জলের বোতলও সেইভাবে অ্যালাউ নেই। জলের বোতল নিয়ে কেড়েও নেওয়া হয় না, জলের বোতল কেড়েও নেওয়া হয় না। দেখো, ঘরের বাইরেও কিন্তু জল পাবে, প্রত্যেকটা সেন্টারে ঘরের বাইরেই তুমি জল পাবে, এবং সেই জল যথেষ্ট ভালো। তাই জলের ব্যাপারে টেনশন করো না। আর স্যার যেটা বললেন স্বচ্ছ বোর্ড, এই বোর্ডগুলো কিন্তু স্বচ্ছ বোর্ড নয়। স্বচ্ছ বোর্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, আমি এদিক থেকে ওদিক দেখতে পাবো, ওইটা হচ্ছে স্বচ্ছ বোর্ড, তাই তো? এমনকি তুমি যে প্যাকেটগুলো নিয়ে যাচ্ছ পেনের, সেটাও স্বচ্ছ হওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, একদমই। আর স্যার এই
যে এইখানে আমরা হচ্ছি, এই লাস্টে গিয়ে আমি যেটা বলবো, স্টুডেন্টদের মধ্যে একটা খুব জিনিস যেটা থাকে, পেন কি ব্যবহার করব, ইউজ অ্যান্ড থ্রো নাকি ডামি? কারণ ওদের মধ্যে একটা ডাউট থাকে, কেউ বলে দামি পেন ভালো, কেউ বলে ইউজ অ্যান্ড থ্রো পেনে লিখে আরাম বেশি। এবার ওখানে তো আমার লিখে আরামটা দরকার, তাহলে আমি কোনটা ব্যবহার করব? দেখো মাঝামাঝি হচ্ছে 10 টাকার পেন বাজারে দেখো বহু পাওয়া যায়, 10 টাকা পেন নিয়ে নাও 3-4টে, বাস দিয়ে সেগুলো আগে চেক করে নাও। দেখো বাড়িতে এসে প্রত্যেক দিন বাংলা পরীক্ষা হয়ে গেল, বাড়িতে এসে চেক করে নাও কালি কতটা ফোড়ালো, তাহলে তুমি আইডিয়া পাবে যে বাংলায় তো অনেকটাই লিখতে হয়েছে, নিশ্চয়ই ইংরেজিতে অতটা লিখতে হবে না, ইতিহাস হয়তো বেশি লিখতে হবে। তুমি আগে বিকাল সন্ধ্যের মধ্যে দেখো প্রত্যেকটা জায়গায় হয়তো দোকান 7টা 7:30 পর্যন্ত খোলা থাকে, হ্যাঁ, বা বাড়ি যদি দেখো যে পেন কালি ফুরিয়ে যাচ্ছে, বাড়ির বড়দের বলো, দেখো সবাই এনে দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার আমাদের এটা বললেন যে কিভাবে কি করা উচিত। আমি স্যারকে এবার লাস্ট কোশ্চেনটা জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই অ্যাভারেজ ভালো সবাই সব ছাত্ররা এখন কি করবে? দেখো নিশ্চিত মনে যতটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে সেই মক টেস্টগুলো দাও, এখনও যেখানেই মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এখনও দাও। 7 দিন আগে আর দেবে না, এবং মক টেস্টের রেজাল্টটা জানার চেষ্টা করো, এবং সেই খাতা নিয়ে সেই তোমার যাকে টিচারকে হোক স্কুল শিক্ষক হোককে দেখো তুমি যদি অনুরোধ করো সবাই তোমার খাতা দেখে দেবে। কেউ তোমাকে হয়তো বলবে যে একটু পরে আসিস, একটু পরে এসো, এইটুকু বলবে, তোমাকে একদম কেউ ফিরিয়ে দেবে না, তোমার খাতা ঠিক দেখিয়ে দেবে, ভুল দেখিয়ে দেবে। ওই ভুলগুলো সম্বন্ধে তুমি সচেতন হও, যতটা পারবে মক টেস্ট দাও, আর টেনশন না নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট রিভাইজ দাও, প্রত্যেকটা সাবজেক্ট। যে আমার ইতিহাস ভালো লাগে না এরকম করো না, আমাকে ইতিহাসও পড়তে হবে, ইংরাজিও পড়তে হবে, ভূগোলও পড়তে হবে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব পড়তে হবে। স্যার আপনি ধরুন নিজের একটা স্টুডেন্ট লাইফ ছিল, আপনি খুবই ভালো স্টুডেন্ট ছিলেন স্টুডেন্ট লাইফে, আমরা এগুলো শুনেছি আপনার কাছেই যখন আমরা পড়তাম স্কুলে। এছাড়াও আপনি অনেক স্টুডেন্টকে গাইড করেছেন যারা এখন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। এইবার আমার ব্যাপার হচ্ছে, এখন আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ছাত্র সমাজ, তার প্রতি আপনার একটা মেসেজ যদি দিতে বলা হয়, আপনি কি দেবেন? দেখো হতাশ হবে না, দেখো চাকরি পেতে গেলে অঙ্ক ইংরাজি লাগবে, অঙ্ক ইংরাজি জোর দাও, আরও যেসব বেসিক যেগুলো চাকরির পরীক্ষায় লাগে সেগুলো প্র্যাকটিস করে যাও। সবাইকে চাকরি করতে হবে এরকম কোনো ব্যাপারই নয়। তুমি যদি নিজের সততা রেখে ব্যবসা করতে পারো, নিজের কিছু ইনোভেশন, নিজের কিছু নতুন ব্যবসায়িক চিন্তা আনতে পারো, সেখানে উন্নতি কিন্তু অবধারিত। নিজের ওপর আস্থা হারাবে না, নিজে একটু সৎ থাকো। দেখো না ক্রাউড কী বললো, বাকি লোকেরা কী বললো সেটা না ভেবে তোমার মনে কিছু আসছে কি না, সে চাকরি হোক ব্যবসা হোক, একটু খেয়াল করে একটু সৎভাবে এগো। দেখো আমার মনে হয় এই যুগেও উন্নতি অবধারিত। একদম, তাহলে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং তোমরা যদি আরো কিছু জানার থাকে তোমরা আমাদের কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে লিখে জানাও। স্যারের কাছ থেকে আমি তোমাদের ম্যাথ তো আমি জানি না, আমি স্যারের কাছ থেকে জেনে বলে দেবো। আর ইংরেজি যদি কোনো কিছু জানার থাকে তুমি অবশ্যই জানাও, আমি আছি বলে দেবো।